নেহা রাজবংশ সদ্য পাশ করা লয়ার, এখনও ক্যারিয়ার নিয়ে হিমশিম খাচ্ছে। তার বাবাও অনেক বড় মাপের একজন লয়ার, যে আজ পর্যন্ত একটা কেসও হারেনি। তার বাবার একটা ল ফার্ম আছে, যার সুনাম সারা দেশেই ছড়িয়ে। নেহা বাবার ল ফার্মে জয়েন করতে চাইলে তার বাবা একটা কন্ডিশন দেয়, নেহাকে টানা 10টা কেস জিতে দেখাতে হবে। যদি সে পারে তাহলে ল ফার্মে বাবার পার্টনার হতে পারবে, আর যদি একটা কেসও হারে তাহলে তার ক্যারিয়ার শেষ। নেহা এক এক করে 9টা কেস জিতে যায়, কিন্তু শেষ কেসে এসে সে মুখোমুখি হয় নিজেরই বাবার সাথে। এই কেসটা এমনিতেই জটিল, কারণ অভিযুক্ত ব্যক্তি খুবই ধনী একজন ব্যবসায়ী, যে টাকা দিয়ে আইন, আদালত, সিস্টেম সব কিনে নেওয়ার ক্ষমতা রাখে। তার উপরে আবার প্রতিপক্ষ হয় যদি আপন বাবা, যে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। তাহলে সে কেসটা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তো কে জিতবে এই ক্যারিয়ার বাঁচানোর কেসে? জানতে কৌতূহল হচ্ছে না? তাহলে আসুন শুনে আসি অপরাজেয় বাবা এবং উচ্চাকাঙ্ক্ষী মেয়ের কোর্টরুমে লড়াইয়ের গল্পটি। আইন সবার জন্য সমান কথাটা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ। নোংরা সিস্টেমের নিয়মে আইন শুধু তাদের জন্যই যাদের টাকা এবং ক্ষমতার দাপট আছে। অপরাধ করুক বা না করুক, কোর্টরুমের এখন একটাই হিসাব, যে দোষী প্রমাণিত হবে সে আসলেই দোষী, আর যে নির্দোষ প্রমাণিত হবে সে নিরপরাধী। তো এমনই নোংরা সিস্টেমের বলি হয় একটা লোক। কোনো অপরাধ না করা সত্ত্বেও সুপ্রিম কোর্টে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাই হাইকোর্টে আপিলের কথা বলা হলে সে আর আগ্রহ দেখায় না, কারণ একে তো তার কাছে হাইকোর্টে কেস চালানোর মতো টাকা নেই, তাছাড়া সে বুঝে গেছে এই নোংরা সিস্টেমের চোরাবালি থেকে সে উঠে আসতে পারবে না। তাই সে সিস্টেমের মুখে থুতু দিয়ে ওই রাতে নিজেকে শেষ করে দেয়। অবশ্য এতে সিস্টেমের কিছুই হয় না, কারণ কয়েকদিনের ভেতরেই সবাই সব ভুলে যায়। তবে কেউ কেউ আছে যাদের একমাত্র মোরাল হলো ভিকটিমকে জাস্টিস এনে দিতে হবে। এরকমই একজন তরুণী লয়ার নেহা রাজবংশ। এখনও ক্যারিয়ারটা তেমন রঙিন করতে পারেনি। ইনফ্যাক্ট এখনও কোনো কেসে জয়ের মুখ দেখেনি। আজকে কোর্টে তার একটা কেস ছিল, স্টেট বনাম জগদীশ সিং। তো নেহা কোর্টে নেমে আগে ওয়াশরুমে যায় এবং দ্রুত রেডি হয়। তার ঠিক পাশে রেডি হচ্ছিল সারিকা রাওয়াত। পেশায় সে স্টেনোগ্রাফার, মানে কোর্টে জাজ কি রায় দিচ্ছে, আসামি ভিকটিমেরা কি স্বীকারোক্তি দিচ্ছে, দুই পক্ষের উকিল কি বয়ান দিচ্ছে, এসব ঘটঘট করে লিখে ফেলাই স্টেনোগ্রাফারের কাজ। যাই হোক, নেহা সরকারের পক্ষের উকিল, মানে পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ সে আসামিকে সাজা দেবার জন্য লড়বে। কোর্টরুমে নিজের চেয়ারে গিয়ে বসলে তার অ্যাসিস্ট্যান্ট বলে, ডিফেন্স লয়ারের ভাবসাব ভালো না, আজ হয়তো সে পুরো হোমওয়ার্ক করেই এসেছে। যদিও নেহা নিজেও টেনশনে ছিল, তবে সে বুঝতে দেয় না। নেহা পেছনে ফিরে তার বস অ্যাডভোকেট মুকেশ আহলাওয়াতকে দেখে একটু নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পরে কেস স্টার্ট হয়। ইনভেস্টিগেশন অফিসার রাঠি বয়ান দেয়, 3 অক্টোবর রাতে সে একটা ইনফরমেশন পায় একটা বারে ইলিগাল ড্রাগ সেবন করা হয়। ইনফরমেশনের ভিত্তিতে পুলিশ বারে রেড দেয়। বার সার্চ করে কিছু না পেলেও তারা দেখে বাথরুমটা ভেতর থেকে বন্ধ। তাই তারা দরজা ভেঙে ভেতর থেকে বারের মালিক জগদীশকে গ্রেপ্তার করে। তার মেডিকেল টেস্ট করে কোকেনের ট্রেস পাওয়া গেছে এবং বারের ড্রয়ার থেকেও 100 গ্রামের মতো কোকেন উদ্ধার করা হয়েছে। আর এই ইনফরমেশনের ভিত্তিতে নেহা জগদীশকে দোষী প্রমাণিত করতে চাইছিল, তবে ডিফেন্স লয়ার খেলা ঘুরিয়ে দেয়। সে লজিক দেখায়, কোকেনের প্যাকেটে জগদীশের ফিঙ্গারপ্রিন্ট নেই, কেউ তাকে ড্রাগ সেবন করতে ইনফ্যাক্ট ড্রাগের আশেপাশেও দেখেনি। তাই নিশ্চিতভাবে বলার সুযোগ নেই জগদীশই ড্রয়ারে কোকেন রেখেছিল, হতে পারে ওটা অন্য কেউ রেখে থাকতে পারে। তো পাল্টা লজিক দেখাতে গিয়ে নেহা হযবরল পাকিয়ে ফেলে। তাই কেসটা আর তার ফেভারে থাকে না। জাজ নেক্সট হিয়ারিং ডেট ঘোষণা করে নেহাকে স্ট্রং প্রমাণ আনতে বলে। কোর্ট থেকে বেরোনোর সময়ে নেহা আরেকটা ধাক্কা খায়। তার পারফরমেন্সে মুকেশ আহলাওয়াত আপসেট হয়। তাই সে নেহাকে বলে এই কেসটা সে নেহার কাছ থেকে টেক ওভার করে নিজেই লড়বে। এটা শুনে নেহা অনেক রিকোয়েস্ট করতে থাকে যাতে তাকে একটা সুযোগ দেওয়া হয়। আহলাওয়াত কোনো সিউরিটি না দিয়ে ভেবে দেখবে বলে চলে যায়। এ সময় নেহা তার বাবাকেও দেখতে পায়। তার বাবা কেসে জিতে তার ক্লায়েন্ট বিক্রম বাজরালকে নিয়ে বের হচ্ছিল। হাই প্রোফাইলের কেস হওয়ায় মিডিয়া এসে তার ইন্টারভিউ নিচ্ছিল। নেহার অ্যাসিস্ট্যান্ট বলে, নেহার বাবা আসলেই একটা জিনিয়াস, নেহা তো তার বাবার ল ফার্মেও জয়েন করতে পারে। নেহা জানায় তার বাবার ল ফার্মে জয়েন করা এত সহজ না, আগে যোগ্যতার প্রমাণ দিয়ে তবেই জয়েন করা লাগবে। নিজের মেয়ের জন্য তার ছাড় নেই। এদিকে সারিকা কোর্টের ডিউটি শেষ করে গোপনে কিছু পেপারস কালেক্ট করে নেয়
এরপরে বাজার সদাই করে বাড়ি ফেরে। সারিকার স্বামী পঙ্গু, সে কোনো কাজ করতে পারে না। স্বামী, মেয়ে এবং সংসারের দায়িত্ব সারিকা একা হাতে সামলায়। সারিকার মেয়ে খুব ভালো রেজাল্ট করায় সায়েন্স ফ্যাকাল্টিতে চান্স পেয়েছে, তবে পড়াশোনার খরচ অনেক বেশি, তাই মেয়ে খরচের ব্যাপারটা চিন্তা করে ভর্তি হবে না বলছিল। তবে সারিকা তাকে নিশ্চিন্তে ভর্তি হতে বলে, যা খরচ হবে সে সামলে নিতে পারবে। যদিও সারিকা জানতো এত খরচ তার সাধ্যের বাইরে। আসলে দায়িত্ব জিনিসটাই এমন, সাধ্য না থাকলেও উপায় বের করে নিতে হয়। যাই হোক, এদিকে নেহার বাবা রাভি রাজবংশ আজ একটা পার্টি রেখেছিল, কারণ তার ল ফার্মের আজ 25 বছরের পূর্তি। যদিও নেহার পার্টিতে উপস্থিত হতে একটু লেটই হয়ে যায়। নেহা বাবাকে ইন্ডিকেট করে বলে সে ল ফার্মে জয়েন করতে চায়, তবে তার বাবা বলে কোনো জিনিস যদি সহজে পাওয়া যায় তাহলে তার মূল্যায়ন থাকে না। নেহাকেও নিজেকে প্রমাণ করে তবেই এই ল ফার্মে জয়েন করতে হবে। নেহা জানতে চায় সে কিভাবে নিজেকে প্রমাণ করবে। তার বাবা বলে নেহা যদি টানা 10টা কেস জিততে পারে তাহলে সে নেহাকে ল ফার্মে পার্টনার বানিয়ে নেবে, আর যদি একটা কেসও হারে তাহলে বাবার কাছ থেকে সে কোনো হেল্প পাবে না। তো নেহা বাবার ডিল মেনে নেয়। এরপরে রাভি তাকে আজকের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। কেসে যে নেহা হারতে চলেছে এটা সে বাবাকে বলতে চায় না, তবে তার ভাই এসে ঠিকই বাবাকে কথাটা জানিয়ে দেয়। তবে রাভি নেহাকে উল্টাপাল্টা কিছু না বলে এভিডেন্স কালেক্ট করার পরামর্শ দেয়। এই সময় রাভির ক্লায়েন্ট বিক্রম বাজরাল ওয়েটারের ব্যবহার আচার এবং ড্রিঙ্কস নিয়ে চেঁচামেচি শুরু করলে রাভি তাকে সামলাতে এগিয়ে যায়। এই লোকটা রাভির খাস ক্লায়েন্ট, তাই সে বিক্রম বাজরালকে এক্সট্রা কেয়ার করে। এ সময় কে একজন পার্টির ভেতর থেকে একটা গ্লাস সাবধানে চুরি করে নেয়, তবে গ্লাসটা এমনভাবে নেওয়া হয় যাতে ফিঙ্গারপ্রিন্ট বসে না যায়। এখানে পার্টি চলছিল, তবে নেহার ভেতরে আতঙ্ক কাজ করছিল। সে অ্যাডভোকেট মুকেশ আহলোয়াতকে লাস্ট চান্স চেয়ে মেসেজ দিয়েছিল, কিন্তু সেটার রিপ্লাই আসেনি, তাই সে টেনশন করছিল। তবে একটু পরে আহলোয়াত তাকে লাস্ট চান্স দিচ্ছে জানিয়ে রিপ্লাই দিলে নেহার মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন সে ইনায়া কোথারের ফুড ব্লগিংয়ের ভিডিও দেখতে দেখতে কোর্টে যাচ্ছিল। হঠাৎ ড্রাইভার গাড়িটা ব্রেক করে। নেহার সামনে তাকিয়ে দেখে রাস্তা পার হতে গিয়ে সারিকা অলমোস্ট অ্যাক্সিডেন্ট করতে চলেছিল। নেহা আর সারিকা দুজনেই যেহেতু কোর্টে যাবে তাই নেহা সারিকাকে গাড়িতে তুলে নেয়। যাবার পথে দুজনে টুকটাক গল্প করে। সারিকা জানতে চায় নেহার প্রসিকিউশন কেমন লাগছে। যদিও নেহা কেস নিয়ে খুবই ডিপ্রেস ছিল, সারিকাও সেটা বুঝতে পারছিল, তাই গাড়ি থেকে নামার সময়ে সারিকা নেহাকে ছোট একটা টিপস দিয়ে বলে প্রসিকিউটর নর্মালি অভিযুক্ত কি করেছে সেসব ব্যাপারেই বেশি খেয়াল করে, কিন্তু সে কি করেনি এই দিকটা খেয়াল করে না। এই কথাটা নেহার মাথাতে ঢুকে যায়। দুদিন পরে জগদীশের কেসের ট্রায়াল ছিল, তাই নেহা আবারও ভালোভাবে হোমওয়ার্ক করতে বসে যায়। এরপরে পুরো কনফিডেন্সের সাথে কোর্টে গিয়ে প্রথমেই জগদীশের গতদিনের বয়ান তুলে ধরে। জগদীশ বলেছিল তার বাড়ির সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে। নেহা এই ইস্যুটাকে হাইলাইট করে বলে 2006 সালের ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অ্যাক্টের 66 ধারা অনুযায়ী যদি কোনো রেস্টুরেন্ট অথবা কোম্পানিতে কোনো ক্রাইম অফেন্স ঘটে আর সেই অফেন্স যদি সেই প্রতিষ্ঠানের মালিকের কেয়ারলেসের কারণে ঘটে তাহলে সেই প্রতিষ্ঠানের মালিককে দায়ভার নিতে হবে। সেই হিসেবে বারে কোকেন পাওয়ার দায়ভারও জগদীশকে নিতে হবে। নেহা প্রমাণ করে দেয় জগদীশ ইচ্ছাকৃতভাবে সিসি ক্যামেরা নষ্ট করে রেখেছিল যাতে তার বারে ড্রাগ কেনাবেচা করতে পারে, আর এই অপরাধে জাজ জগদীশকে 10 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা করে। অর্থাৎ হারতে হারতে নেহা নিজের প্রথম কেসটা জিতে যায়। কেসে জিতে প্রথমেই সে সারিকার রুমে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, কারণ সারিকার বলা ছোট হিন্টসের কারণেই সে কেসটাকে নতুন আঙ্গিকে দেখতে পেরেছিল। সারিকা ধন্যবাদ গ্রহণ করে তাকে একদিন চা খাওয়াতে বলে। এরপরে নেহা বাড়ি ফিরলে তার বাবা অনেক প্রশংসা করে। প্রশংসা শুনে নেহা খুশিতে গদমদ হয়ে যায়। পরের দিন সে রেস্টুরেন্টে সারিকাকে চা খাওয়াতে নিয়ে যায়। নেহা মূলত ইনায়া কোথারির ফুড ব্লগের ভিডিও দেখেই এখানে এসেছিল। তো নেহা জিজ্ঞেস করে সারিকা তাকে কেন হেল্প করেছিল। সারিকা বলে সে কোর্টে অনেক বড় বড় লয়ারকে টেকনিক্যাল আর্গুমেন্ট করে কেস জিততে দেখেছে, তাই সে নেহাকে টিপসটা দিতে চাইছিল যাতে সে জাস্টিস দিতে পারে। সারিকা এখন পর্যন্ত অনেক কেস দেখেছে যেখানে অপরাধী ছাড়া পেয়ে গেছে আর নির্দোষকে কঠিন সাজা পেতে হয়েছে। তো নেহা সারিকাকে ইউজ করতে চাইছিল, কারণ সারিকা অনেক কেস দেখেছে, তাই এই ফিল্ডে সে বেশ অভিজ্ঞ। তাছাড়া সে যেহেতু সব কেসের ডিটেলস লিপিবদ্ধ করে তাই সে ডিফেন্স এবং প্রসিকিউশন উভয়ের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারে। এই জন্য নেহা সারিকার কাছে আরেকটা কেসে হেল্প চাইছিল।
এই কেসটা প্রমোদ মিশ্রা নামের একজন সরকারি অফিসারের। সারিকা প্রথমে জানায় সে পারবে না, কারণ কোর্ট শেষে তার মেয়েকে এবং ফ্যামিলিকে সময় দেওয়া লাগে। নেহা বলে বাচ্চার ভবিষ্যৎ নিশ্চিতের জন্য তো টাকার প্রয়োজন হবে, তাই সে সারিকাকে প্রতি কেসে হেল্পের জন্য 10,000 টাকা অফার করে। তবে সারিকা ইনিয়ে বিনিয়ে 25,000 টাকা চায় এবং সাপ্তাহিক ছুটির দিনে কাজ করবে না বলে জানিয়ে দেয়। নেহার তো টাকার অভাব ছিল না, তাই সে এই ডিলে রাজি হয়ে যায়। তবে সারিকা আরেকটা জিনিস সতর্ক করে দেয়, সে যে নেহাকে হেল্প করছে এটা যেন কেউ জানতে না পারে। যেহেতু সারিকা সরকারি চাকরি করে, তাই জানাজানি হলে তার চাকরিটা চলে যাবে। তো যাই হোক, এদিকে রাভির সেই ক্লায়েন্ট বিজনেসম্যান বিক্রম ভাজরালের বাড়িতে ফুড ব্লগার ইনায়া কোথারি টাইম স্পেন্ড করতে যায়। বিক্রম মূলত ইনায়াকে ইউজ করত, বড় লোকেরা ইয়াং মডেলদের যেভাবে ইউজ করে আর কি। ইনায়া ভেতরে ঢোকার সময়ে বিক্রম তাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যায়, আর এই দৃশ্যটা সিক্রেটলি কেউ রেকর্ড করে রাখে। অন্যদিকে সারিকা ইন্সপেক্টর রাথির সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। যদিও দুজনেই বিবাহিত, দুজনেরই সংসার আছে, তবু ওরা পরকীয়ায় জড়িয়ে আছে। আরেকদিকে নেহা ফেসে আছে নিজের কেস নিয়ে। সে চাইল্ড কাস্টাডিতে রুকসানা নামের 19 বছর বয়সী এক মেয়ের সাথে দেখা করতে যায়। প্রমোদ মিশ্রার বিরুদ্ধে রুকসানাকে রেপের অভিযোগ রয়েছে। নেহা রুকসানাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে কান্নাকাটি শুরু করে এবং তাকে বাড়ি পৌঁছে দেবার রিকোয়েস্ট করে। তবে কেস শেষ না হওয়া পর্যন্ত তো তার কিছুই করার নেই। নেহা এই কেসে কোনো লিড পাচ্ছিল না। ডিফেন্স প্রমাণের চেষ্টা করছিল প্রমোদ এবং রুকসানা দুজনই প্রাপ্তবয়স্ক, তাই ওরা যা করেছে নিজেদের সম্মতিতেই করেছে। তাছাড়া রুকসানাকে প্রস্টিটিউট ট্যাগ দিয়েও কেসটা হালকা করার চেষ্টা করছিল। কেসটা এগিয়ে নেবার জন্য নেহা সারিকাকে ফোন করে ডেকে আনে। এরপরে দুজনে আলোচনা করে কিভাবে কি করা যায়। আলোচনার এক পর্যায়ে নেহা বলে যদিও ডকুমেন্টস অনুযায়ী রুকসানার বয়স 19 বছর, তবে তার ধারণা রুকসানার বয়স আরও অনেক কম। সারিকা সাজেশন দেয় তারা এই কেসে তখনই টিকে থাকতে পারবে যখন তারা রুকসানাকে অপ্রাপ্ত বয়স্ক প্রমাণ করতে পারবে। তো নেহা এবার এই ব্যাপারটাতে মনোযোগ দেয়। পরের হিয়ারিংয়ে নেহা একজন ডাক্তারকে সাক্ষীর কাঠগড়ায় এনে রুকসানার বোন এক্সরে দেখিয়ে জিজ্ঞেস করে হাড়ের গঠন অনুযায়ী রুকসানার বয়স কত হতে পারে। ডাক্তার চেক করে জানায় রুকসানার বয়স বড় জোর 16 বছর হতে পারে। এবার নেহা একটু আশার আলো দেখছিল, কিন্তু ডিফেন্স পাল্টা লজিক দিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে যদি হাড়ের গ্রোথ ধীরে হয় সেক্ষেত্রে 16 রুকসানার বয়স 19 হবার চান্স আছে কিনা। ডাক্তার হ্যাঁসূচক উত্তর দিলে নেহার এই এফোর্টটাও ইউজলেস হয়ে যায়। কোর্ট শেষে নেহা কেসের ব্যাপারে ঘাটাঘাটি করছিল, তখন তার বয়ফ্রেন্ড একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠায়। নেহা লিঙ্ক ওপেন করে দেখে এটা প্রমোদ মিশ্রার রুকসানাকে রেপের ভিডিওতে এটাও উল্লেখ ছিল প্রমোদ মিশ্রা রুকসানাকে জিজ্ঞেস করছিল তার বয়স কত। রুকসানা বলছিল 15 বছর। অর্থাৎ এক ভিডিওতেই প্রমাণ হয়ে যায় প্রমোদ মিশ্রা রুকসানাকে রেপ করেছে এবং রেপের সময়ে রুকসানা অপ্রাপ্ত বয়স্ক ছিল। তাই জাজ এই এভিডেন্সের উপরে ভিত্তি করে প্রমোদ মিশ্রাকে কয়েকটা ধারায় শাস্তি দেয়। অবশেষে নেহা এই কেসটাও জিতে যায়। পরপর দুটো কেস জেতার পরে নেহার কনফিডেন্স লেভেল বেড়ে যায়। এরপর সে পরপর আরও কয়েকটা কেস জিতে যায়। এখন পর্যন্ত অলরেডি তার 9টা কেস জেতা হয়ে গেছে, আর একটা কেস জিততে পারলেই তার বাবার দেওয়া কন্ডিশন পূরণ হয়ে যাবে। এদিকে বিক্রম বাজরালের কাছে কেউ তার এবং ইনায়ার সিক্রেট ভিডিওটা সেন্ড করে। এটা দেখার পর থেকেই বিক্রমের মাথা খারাপ হয়ে যায়। যেহেতু বিক্রমের সব কেস নেহার বাবা রাভি ডিল করত, তাই বিক্রম রাভিকে মেসেজ পাঠিয়ে ঝামেলার কথাটা জানায়। এ সময় নেহা বাড়ি ফিরলে রাভি ভিডিওটা আর প্লে করে না। নেহা বাবাকে জানায় তার আর একটা মাত্র কেস জেতা বাকি আছে। রাভি বলে নেহা যেন এটা না ভাবে তার পরের কেসটা ইজি হবে। ওভার কনফিডেন্স অনেক সময়ে পতনের কারণ হয়ে থাকে। তো রাভি বিক্রমের ব্যাপারটা ডিল করতে বেরিয়ে গেলে নেহা ভেতরে ঢোকার সময়ে টিভি নিউজ শুনতে পায় ফ্ল্যাট থেকে ইনার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা সে প্রেম সংক্রান্ত ঝামেলায় সুইসাইড করেছে। যেহেতু ইনেয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, তাই তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগে ভরে ওঠে। নেহা নিজেও ইনায়ার ফ্যান ছিল, তাই সেও RIP লিখে একটা পোস্ট করে দেয়। পরের দিন নেহাকে অ্যাডভোকেট মুকেশ আলওয়াত ডেকে পাঠায় এবং ইনায়ার কেসের ব্যাপারে বলে। সেখানে ইনভেস্টিগেশন অফিসার ACP কুমারও ছিল। কুমার জানায় সুইসাইড মনে হলেও তাদের তদন্ত অনুযায়ী এটা একটা মার্ডার কেস, আর মার্ডারের জন্য তারা বিক্রম বাজরালকে সন্দেহ করছে। নেহা ফাইল চেক করার পরে বলে সে এই কেসটা নিতে চায়। আলওয়াত বলে কেসটা দেবার জন্যই সে নেহাকে ডেকেছে। তবে ঝামেলা হলো অভিযুক্ত যেহেতু বিক্রম বাজরাল, তাই বরাবরের মতো এবারও
রাভি বিক্রমের কেসটা ডিল করছিল। অর্থাৎ নেহা যদি কেসটা নেয় তাহলে সে কোর্টে বাবার প্রতিপক্ষ হিসেবে লড়বে। যেখানে অনেক হাই প্রোফাইলের লয়ারেরা রাভির বিরুদ্ধে কেস লড়তে ভয় পায়, সেখানে নেহার এই কেসে জেতার চান্স এমনিতেই কমে যায়। তাছাড়া সে এই কেসটা নিয়ে যদি বাই চান্স হারে তাহলে তার বাবার ল ফার্মে জয়েনের স্বপ্ন পূরণ হবে না। তবুও নেহা কেসের দায়িত্ব নিয়ে নেয়। এরপরে নেহা বাড়ি ফিরলে রাভি তাকে এই কেসটা নিতে বারণ করে। এমনকি রাভি নেহাকে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কেসটাতে পার্টিসিপেন্টেরও অফার দেয়। তবে নেহা সাফ জানিয়ে দেয় সে নিজেই এই কেসটা লড়বে। তো এই ব্যাপারটা নিয়ে বাবা মেয়ের মাঝে বেশ ঝামেলা বেঁধে যায়। শেষে রাভি জানায় সে কোর্টে নেহাকে জেতার একটুও চান্স দেবে না। নেহাও বাবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন নেহা বাড়ি থেকে চলে যায়, কারণ সে বাবার ছায়ার নিচে আর থাকতে চায় না। কেস শুরুর আগে আহলাবাদ নেহাকে আবারও সতর্ক করে দেয় রাভির বিরুদ্ধে কেস লড়া অত্যন্ত রিস্কি। রাভি প্রতিপক্ষকে এমনভাবে হারিয়ে দেয় যে তাদের ক্যারিয়ারই নষ্ট হয়ে যায়। তবুও নেহা নিজের জেদে অটল থাকে। সে এবার বাবাকেই এই কেসে হারাবে। তো কেসের ব্যাপারে জানার জন্য সে ইনভেস্টিগেশন অফিসারের কাছে গিয়ে জিজ্ঞেস করে তার কেন মনে হয় এটা সুইসাইড না বরং মার্ডার। অফিসার জানায় সুইসাইড কেসে নর্মালি মানুষ সুইসাইড নোট লিখে রাখে, তবে এই কেসে সেটা ঘটেনি। এছাড়া ইনার গলার সাসপেনশন মার্ক দেখে বোঝা যাচ্ছে সে নিজে নিজে ফাঁসে ঝোলেনি, বরং তার গলা কিছু দিয়ে চেপে হত্যা করা হয়েছে। এবার নেহা জিজ্ঞেস করে বিক্রম বাজরালকে সন্দেহের কি কারণ আছে। অফিসার জানায় ইনায়ার ফোনে বিক্রম এবং তার ফটো আর ভিডিও আছে। সম্ভবত এটা দিয়ে ইনায়া বিক্রমকে ব্ল্যাকমেল করত। এছাড়া ক্রাইম সিনে একটা ভাঙা গ্লাস পাওয়া গেছে যেটাতে বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট আছে। আবার বিক্রম যে ইনার ফ্ল্যাটে ওই সময় গিয়েছিল সেটারও আই উইটনেস আছে। তাই বলা চলে কেসটা একদম পানির মতো ক্লিয়ার। কিন্তু কোনো কেস দেখতে যতটা ক্লিয়ার লাগে ততটা ক্লিয়ার হয় না, কারণ বিক্রমকে রাভি যতবারই এই কেসের ব্যাপারে জিজ্ঞেস করছিল বিক্রম বলছিল সে কিছুই করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। বিক্রমের লয়ার হওয়া সত্ত্বেও সে রাভিকে একই কথা ঘ্যান ঘ্যান করছিল। তো রাভি বিক্রমকে জিজ্ঞেস করে তাহলে মার্ডারের সময়ে সে ইনার ফ্ল্যাটে কেন গিয়েছিল। বিক্রম জানায় তাকে ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল, তাই টাকা নিয়ে ওই বিল্ডিংয়ের ছাদে যেতে বলা হয়েছিল, তাই সে ওখানে গিয়েছিল। তো রাভি বিক্রমের কাছে যতটুকু যা জানতে পারে তাই নিয়ে কেসে প্রিপারেশন নেয়। কোর্ট ট্রায়ালের দিনে জাজ বাবা মেয়েকে একে অপরের বিপক্ষে লড়তে দেখে বেশ মজা পায়, আবার অবাকও হয়, কারণ এরকম দৃশ্য তো সচরাচর দেখা যায় না। তো স্বাভাবিক দৃষ্টিতে এটা ওপেন অ্যান্ড শার্ট কেস ছিল, মানে কেসটা নেহার ফেভারে ছিল। কিন্তু রাভি যুক্তিতর্ক দিয়ে জাস্ট প্রথম ট্রায়ালেই বিক্রমের জামিন করিয়ে নেয়। একজন মার্ডার কেসের অভিযুক্ত আসামিকে এত ইজিলি জামিন করিয়ে নিতে দেখে নেহা নিজেও বিস্মিত হয় এবং বুঝতে পারে প্রতিপক্ষ হিসেবে তার বাবা কতটা স্ট্রং। যাই হোক, জামিন করানোর পরেও রাভি বসে থাকে না। সে খোঁজ নেয় বিক্রমকে যে সিম থেকে ব্ল্যাকমেল করা হতো সেই সিমটা কার নামে রেজিস্টার্ড করা। জানা যায় সিমটা আবদুল্লাহ শেখ নামের একজনের, তবে তার মোবাইলটা অনেকদিন আগেই চুরি হয়ে গেছে। তো রাভি বিক্রমকে বলে ওর যত মানুষের সাথে ঝামেলা আছে সবার জন্য লিস্ট তৈরি করে। অন্যদিকে নেহাও বসে নেই। নেহা নিজের অ্যাসিস্ট্যান্ট আত্মারাম এবং এসিপি কুমারকে নিয়ে ইনায়ার ফ্ল্যাটে তদন্ত করতে যায়। তারা সিসিটিভি ফুটেজের হিসেবে ক্যালকুলেট করে দেখে বিক্রম সিঁড়ি দিয়ে 8 তলায় উঠেছিল, সেখানে 45 মিনিট ছিল। এরপরে আবারও সিঁড়ি বেয়ে নেমে গিয়েছিল। তারা আত্মারামকে দিয়ে সিঁড়িতে দৌড় করিয়ে দেখে আত্মারামের মতো ইয়াং ছেলেও হাঁপিয়ে যাচ্ছে। তাই বিক্রমের মতো মধ্যবয়স্ক একজন মানুষের 45 মিনিটের ভেতরে সিঁড়ি বেয়ে 8 তলায় উঠে ধস্তাধস্তি করে খুন করে আবারও নেমে আসা প্রায় অসম্ভব। তাছাড়া বিক্রম হার্টের পেশেন্টও ছিল, তাই এই ক্লুটা দিয়ে তারা কোর্টে মার্ডার প্রমাণ করতে পারবে না। তো এরপরে তারা ইনায়ার ফ্ল্যাটে যায়। তার ফ্ল্যাটটা দেখে ওরা খুব চমকে যায়, কারণ এটা অন্তত 4 কোটি টাকার ফ্ল্যাট। ছোটখাটো একজন ফুড ব্লগারের পক্ষে এত দামি ফ্ল্যাট কেনা সম্ভব না। তাই নেহা এটাকে ক্লু ধরে নিয়ে জানতে আগ্রহী হয় ইনায়া কিভাবে এই ফ্ল্যাটটা কিনলো। নেহা ফিরে এসে রাতে সারিকার সাথে আলোচনায় বসেছিল। তখন নেহা জানায় সে আজকে সূর্যনিবাস টাওয়ারে ইনায়ার মার্ডারের তদন্ত করতে গিয়েছিল। সেখানে সে সারিকার টিউশনির পোস্টার দেখেছে, তাই সে জিজ্ঞেস করে সারিকা ওখানে টিউশনি করায় কিনা। সারিকা জানায় সে একটা ছেলেকে ওখানে টিউশনি করায়। এবার নেহা জিজ্ঞেস করে ইনায়া যেখানে থাকতো একই জায়গায় সারিকাও টিউশনি করাতে যেত, তাই সারিকা কখনো ইনায়াকে দেখেছে কিনা। সারিকা বলে সে ফুড ব্লগিং এর কোনো ভিডিও দেখে না, তাই সে ইনায়াকে চিনতও না। এই জন্য ওকে কখনো দেখে থাকলেও তার মনে নেই। তো নেহা আর তাকে কোনো প্রশ্ন করে না। পরের দিন কোর্টের ট্রায়াল ছিল। নেহা প্রমাণ করতে পারে না বিক্রম ওই দিনে
ঠিক ইনার ফ্ল্যাটে গিয়েছিল। তাছাড়া নেহা যখন উল্লেখ করে ইনার ফ্ল্যাটে একটা ভাঙা গ্লাসে বিক্রমের হাতের ছাপ পাওয়া গেছে, তখন রাভি ব্যাপারটাকে এভিডেন্স ট্যাম্পার্ড হিসেবে চালিয়ে দেয়। মানে সে বলতে চায় বিক্রমকে ফাঁসানোর জন্য কেউ গ্লাসটা রেখে এসেছে। সে লজিক দেখায় খুনের আগে যদি দুজনের ঝামেলা হয়েই থাকে তাহলে শুধু একটা জিনিস ভেঙে থাকবে না, বরং পুরো ঘরই লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা। রাভির সন্দেহটা কিন্তু ফেলে দেবার মতো না। আপনাদের মনে করিয়ে দেই, রাভির বাড়িতে তার ল ফার্মের 25 বছর পূর্তি উপলক্ষে যে পার্টি হয়েছিল, সেই পার্টি থেকে কেউ একজন মদের গ্লাস চুরি করে নিয়ে গিয়েছিল। হতে পারে সেই গ্লাসে বিক্রমী মদ খেয়েছিল, আর সেই গ্লাসে যেহেতু তার হাতের ছাপ ছিল তাই ওটাকেই মার্ডার স্পটে কেউ রেখে দিয়েছে। যাই হোক, এদিকে এসিপি নেহাকে 2016 সালের মানে যে বছরে ইনায়া ফ্ল্যাটটা কিনেছিল সেই বছরে ব্যাংক স্টেটমেন্ট দেখায়। আশ্চর্যজনক ব্যাপার হলো ওই সময় ইনায়ার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 3 লক্ষ টাকা ছিল। তাহলে সে 4 কোটি টাকার ফ্ল্যাট কিভাবে কিনল? এই সন্দেহ থেকে পুলিশ ঘাটাঘাটি করে দেখে ইনায়া যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা বিক্রম বাজরালের। সেই ফ্ল্যাটটা ইনায়াকে গিফট করেছিল। এটা শুনে নেহা চমকে যায়, কারণ জিজ্ঞেস করলে এসিপি তাকে টুইস্টেড বারের আগুন লাগার কেসের ডিটেলস ঘাঁটতে বলে। নেহা অনলাইনে ঘেটে যত ইনফরমেশন পাওয়া যায় সব কালেক্ট করে নেয়। রাতে নেহার সাথে তার বয়ফ্রেন্ড অক্ষয় দেখা করতে আসে। দুজনে ঘনিষ্ঠ সময় কাটানোর পরে নেহা ঘুমিয়ে যায়। আচমকা ঘুম ভেঙে সে দেখে অক্ষয় তার ল্যাপটপ ঘাটাঘাটি করে ইনফরমেশন চুরি করছে। আসলে অক্ষয় নেহার বাবা রাভির ল ফার্মে চাকরি করত। নেহা অক্ষয়ের ওপরে রাগারাগি করলে অক্ষয় জানায় সে নেহার বাবার পরামর্শে এটা করেছে। তো আপসেট মন নিয়ে পরের দিন নেহা কোর্ট ট্রায়ালে যায়। রাভি যুক্তিতর্ক উপস্থাপন করে বলে যে মোবাইল থেকে বিক্রমকে ব্ল্যাকমেল করা হতো সে মোবাইলটা মার্ডারের সময় থেকেই মিসিং। তবে সেটা লোকেশন ট্রেস করে দেখা গেছে মোবাইলটা থেকে বিক্রমকে যতগুলো মেসেজ পাঠানো হয়েছে সেগুলোর লোকেশন ইনায়ার ফ্ল্যাট থেকে অনেক দূরে দেখিয়েছে। ইনায়া যদি ব্ল্যাকমেল করত তাহলে সে নিজের ফ্ল্যাট থেকেই করত। তাছাড়া রাভি জোর দিয়ে বলে বিক্রমের সাথে ইনায়ার কোনো কানেকশন নেই। তখন নেহা বলে ওঠে দুজনের মধ্যে অবশ্যই কানেকশন আছে। 9 বছর আগে টুইস্টেড নামের একটা রেস্টুরেন্ট এবং হুকাবারে আগুন লেগে যায়। সেই রেস্টুরেন্টের মালিক ছিল বিক্রম বাজরাল। সেই সময় আগুন লাগার জন্য বিক্রমের নামে কেস হয়েছিল। তবে সুপারভাইজারের ওপর দোষ চাপিয়ে সেবার বিক্রম বেঁচে যায়। আর সেই কেসে সাক্ষী দিয়ে বিক্রমকে হেল্প করেছিল ইয়ানা। আর এর বিনিময়ে বিক্রম ইয়ানাকে ফ্ল্যাট গিফট করেছিল। এই তথ্যের ওপরে ভিত্তি করে নেহা জাজের কাছে দরখাস্ত করে 2016 এবং 17 সালে বিক্রমের SMS থেকে শুরু করে অফিসিয়াল যত রেকর্ডস আছে সব যেন কোর্টে হাজির করা হয়। রবি সে সময় বিক্রমের কেস ডিল করেছিল, তাই সে এভিডেন্স শেয়ার করতে অমত জানায়। তবে কোর্টের অর্ডারে তারা শেয়ার করতে বাধ্য হয়। নেহা টুইস্টেড বারের দুর্ঘটনার ফাইল ঘাটাঘাটি করে কিছু নাম পায়। যেমন ওই সময় বারের মালিক ছিল বিক্রম বাজরাল, ম্যানেজার ছিল জগদীশ সিং, সুপারভাইজার ছিল রামনাথ ধামি। আর ওই কেসের কি আই উইটনেস ছিল ইনায়া। সেই কেসে রামনাথ ধামিকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই সে জেলের ভেতরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মানে আমরা যার গল্প দিয়ে শুরু করেছিলাম সেই রামনাথ ধামি। তো নেহা একটা জিনিস খেয়াল করে, তার কাছে যে কেসগুলো এসেছে সবগুলি টুইস্টেড বারের সাথে কানেক্টেড। যেমন ড্রাগের মামলায় সে জগদীশ সিংয়ের কেস সামলেছে, এখন আবার বিক্রম এবং ইনার কেস সামলাচ্ছে। তাছাড়া তখনকার কেসটার ডিফেন্স লয়ার ছিল রাভি, আর এই কেসও ডিফেন্স লয়ার রাভি। তাই লজিক্যালি দেখতে গেলে এই কেস যদি নেহা জিতে যায় তাহলে বিক্রম তো সাজা পাবেই, আবার কখনো কোনো কেসে না হারা রাভিরও রেপুটেশন নষ্ট হবে। এই ব্যাপারটা নেহার কাছে মোটেও কাকতালীয় লাগে না। এত কিছু থাকতে এদের সবার কেসই কেন তার কাছে আসলো? ব্যাপারটা নিয়ে নেহা সারিকার সাথেও আলোচনা করে, তবে সারিকা এটাকে কাকতালীয় ভেবে এড়িয়ে যেতে বলে। তবে নেহা ব্যাপারটা এড়িয়ে যায় না। সে এবার টুইস্টেড বারের কেসে রামনাথ ধামির পক্ষে যে লয়ার কেসে লড়েছিল তার সাথে দেখা করতে যায়। লয়ার শ্যাম জানায় রামনাথ নির্দোষ ছিল, তবুও সে তাকে বাঁচাতে পারেনি, কারণ প্রতিপক্ষ ছিল নেহার বাবার মতো পাওয়ারফুল লোক। সে টাকা এবং পাওয়ার দিয়ে সব সাক্ষী বদলে দিয়েছিল। শ্যামের কাছে নেহা আরেকটা জিনিস জানতে পারে, ওই সময় টুইস্টেড বারে রামনাথের দুলাভাইও কাজ করত। নেহা তার ডিটেলসও নিয়ে নেয়। এদিকে 16-17 সালের পুরনো ফাইলে একটা গুরুত্বপূর্ণ ডিটেলস বেরিয়ে আসে। বিক্রমের কল ডিটেলসে স্পষ্ট তার সাথে ইনার নিয়মিত যোগাযোগ ছিল। এটা দেখে রাভি ছেলে আলোককে নির্দেশ দেয় নেহার সাথে যেন এই এভিডেন্সটা শেয়ার করা না হয়। তবে আলোক বাবার অন্যায় আর মেনে নিতে পারছিল না, তাই সে সব ফাইলের সাথে এটাও পাঠিয়ে দেয়।
এরপরে মা খাবার পাঠিয়েছে এই অজুহাতে নেহার সাথে দেখা করতে চায়। কেসের ফাইলপত্রগুলো কার্টুনের ভেতরেই পড়েছিল। নেহা খাবার ঢেলে রাখছিল, তখন আসল ফাইলটা আলোক ওপরের দিকে বের করে রাখে যাতে সহজেই সেটা নেহার চোখে পড়ে। তো আলোক বেরিয়ে যেতেই ফাইলটা আত্মারামের চোখে পড়ে এবং আনন্দে লাফাতে লাফাতে নেহাকে সেটা দেয়। এই একটা এভিডেন্স দিয়েই বিক্রমকে জেলে পাঠিয়ে দেওয়া সম্ভব। নেহা বুঝতে পারে তার ভাই এটা রেখে গেছে, তাই আনন্দে তার চোখে পানি এসে যায়। তবে কোর্ট ট্রায়ালের আগে নেহা আরেকটা সত্যের মুখোমুখি হয়। সে সারিকার বাড়িতে যায়। তখন বাড়িতে সারিকা এবং তার হাজবেন্ড লক্ষণ ছিল। নেহা দুজনের সাথেই বসে এবং বলে বিক্রম এবং ইনার আগে থেকে কানেকশন ছিল। সেই এভিডেন্স তার হাতে চলে এসেছে। তবে বিক্রম ইনায়াকে খুন করেনি। সারিকা জিজ্ঞেস করে তাহলে খুনটা কে করেছে? নেহা স্পষ্টভাবে বলে দেয় খুনটা তুমি করেছ। নেহার কথায় সারিকা চমকে ওঠে। গতদিন সে রামনাথের লয়ার শ্যামের সাথে দেখা করেছিল। তার কাছে জানতে পেরেছে রামনাথের দুলাভাইয়ের নাম লক্ষণ। সেও টুইস্টেড বারের অ্যাক্সিডেন্টের সময় কর্মরত ছিল। সেই অ্যাক্সিডেন্টে সে পঙ্গু হয়ে যায়। আর রামনাথের বোনের নাম ছিল সারিকা। সারিকা ওই সময় প্রেগনেন্ট ছিল। তবুও ভাইকে বাঁচানোর জন্য আকাশ পাতাল এক করে ফেলেছিল। তবুও ভাইকে বাঁচাতে পারেনি। আর এই জন্যই সারিকা প্রতিশোধ নিতে চাইছিল। সে প্রথম শিকার বানায় জগদীশ সিংকে। আর এর জন্য সারিকা প্রথমে ইন্সপেক্টর রাথির সাথে সম্পর্কে জড়ায়। এরপরে তাকে দিয়ে জগদীশের বারে ড্রাগ রেখে তাকে ফাঁসিয়ে দেয়। সেই কেস যখন নেহার হাতে আসে, সারিকা নেহাকে টিপস দিয়ে কেসটা জিতিয়ে দেয়। ফলে জগদীশের সাজা হয়ে যায়। সারিকা এবার স্বীকার করে বলে তার ভাই খুবই সৎ মানুষ ছিল, তাকে ওরা মিথ্যাভাবে ফাঁসিয়েছিল। লক্ষণ জানায় বিক্রম এবং জগদীশ ইলিগালভাবে কনস্ট্রাকশন করেছিল। সুপারভাইজার থাকাকালীন রামনাথ ফায়ার এক্সিট রাখতে চাইলে জগদীশই তাকে বাধা দিয়েছিল। ফলে আগুন লাগার সেই ঘটনায় সবার প্রাণ ঝুঁকিতে পড়ে। ওই কেসে শুধুমাত্র বিক্রম আর জগদীশই দায়ী ছিল। তবুও ওরা রামনাথকে ফাঁসিয়ে নিজেরা বেঁচে যায়। নেহা জিজ্ঞেস করে সারিকা ইনায়াকে কেন মারল। সারিকা এবং লক্ষণ জানায় টুইস্টেড বারের দুর্ঘটনায় ইনায়া সহ অনেকেই আটকা পড়েছিল। সব স্টাফ পালিয়ে গেলেও রামনাথ এবং লক্ষণ নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ওদেরকে উদ্ধার করেছিল। তবুও বিক্রমের টাকার কাছে ওরা সবাই বিক্রি হয়ে যায়। শেষে বাকি থাকে শুধুমাত্র ইনায়ার সাক্ষী। তার উপরেই পুরো কেসটা নির্ভর করছিল। ইনায়া তাদের কথা দিয়েছিল সে কোর্টে সত্যিই বলবে, কিন্তু কোর্টে উঠে সে রামনাথকেই ফাঁসিয়ে দেয়। আর এরপর থেকেই রামনাথের মানুষের ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে যায়। যাকে সে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো তার ভেতরেও সামান্যতম কৃতজ্ঞতা বোধ নেই। এই সিস্টেমের সাথে সে পেরে উঠবে না। এই জন্যই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই জন্য সারিকা ইনার ওপরেও প্রতিশোধ নেয়। ইনার ওপরের প্রতিশোধের জন্য সে প্রথমে একই বিল্ডিংয়ে 13 তলায় টিউশনি নেয়। এতে তার যাওয়া আসা নিয়ে কেউই কখনো সন্দেহ করে না। এরপরে সে ইনায়াকে খুনের জন্য একটা ডেট ফিক্স করে। সেদিন সে টিউশনিতে 10 মিনিট আগেই চলে যায় এবং 10 মিনিট আগেই টিউশনি শেষ করে। এরপর সে 8 তলায় ইনার ঘরে এসে তাকে খুন করে এবং বেরিয়ে যায়। বিল্ডিংয়ে সারিকার ঢোকার এবং বের হবার সিসিটিভি ফুটেজও আছে। আবার তার জন্য খুনের মোটিভও আছে। তাই নেহা চাইলে তাকে শাস্তির ব্যবস্থা করতে পারে। তবে সারিকা বলে এগুলো জাস্ট সার্কামস্টেন্সেস, স্ট্রং কোনো এভিডেন্স না। তাই নেহা কিছুই প্রমাণ করতে পারবে না। তখন নেহা নিজের মোবাইলটা বের করে ওদেরকে শোনায় এতক্ষণ হওয়া সব কথা সে রেকর্ড করে নিয়েছে। নেহা চলে যাচ্ছিল। তখন সারিকা বলে এই কেসটা তোমাকে দেওয়ার রিস্কে ছিল, তবুও দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, কারণ তুমি তো তোমার বাবারই মেয়ে, তাই নেচারটাও একই রকম। নেহা পাল্টা উত্তরে বলে সেও সারিকাকে বিশ্বাস করেছিল, কিন্তু সারিকা নেহার বাবার ওপরে প্রতিশোধ নিতে নেহাকে ইউজ করেছে। তাই নেহাও তার ওপরে আপসেট ছিল। আসলে নেহার সাথে সারিকার দেখা হওয়াটা কাকতালীয় ছিল না, বরং সারিকা ইচ্ছা করেই নেহাকে টার্গেট করেছিল। নেহা আরেকটা জিনিস খেয়াল করে টুইস্টেড বারের সাথে কানেক্টেড সবার কেস নেহার হাতেই এসেছে। এমনকি ইনায়া মার্ডারের এত বড় হাই প্রোফাইল কেস সামলানোর যোগ্যতা নেহার এখনও হয়নি। তবুও আহলাওয়াজ স্যার কেসটা নেহাকে দিয়েছে। তাই সন্দেহ থেকে নেহা সারিকাকে জিজ্ঞেস করে আমাকে কেসগুলো পাইয়ে দেবার জন্য কি তুমি রাথির মতো আহলাওয়াজ স্যারের সাথেও অবৈধ সম্পর্কে জড়িয়েছিলে? প্রশ্নটা শুনে সারিকা শক্ত হয়ে যায়। তবুও নিজেকে সামলে সে বলে মানুষকে ঘুষ দেবার জন্য তার কাছে টাকা নেই, তার কাছে থাকার ভেতরে শুধু শরীরটাই আছে, তাই সে ওটাকেই কাজে লাগিয়েছে। যদিও কথাটা বলতে গিয়ে সারিকার বুকটা ফেটে যাচ্ছিল। যাই হোক, সারিকা তার ব্যাপারটা সম্পূর্ণ নেহার ওপরে ছেড়ে দেয়। নেহা বাড়ি ফেরার আগে বাবার সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে টুইস্টেড বারের কেসে বিক্রম দোষী ছিল কিনা। রভি বলে
কে দোষী বা কে নির্দোষ সেটা বিচার করা তার কাজ না। তার কাজ হলো ক্লায়েন্টকে প্রোটেক্ট করা, আর সে ওটাই করেছে। বাবার কথা থেকে নেহা বুঝে যায় বিক্রমই অপরাধী ছিল। তো পরের দিন কোর্ট ট্রায়াল শুরু হলে সারিকা ভেবেছিল নেহা তার ব্যাপারটাই কোর্টে ওঠাবে। তবে নেহা সেটা গোপন রেখে আলোকের দেওয়া ইনফরমেশনটা কোর্টে পেশ করে বলে টুইস্টেড বার কেসে বিক্রমের কথায় ইনায়া মিথ্যা সাক্ষী দিয়েছিল, যার কারণে কেস শেষ হবার 2 সপ্তাহ পরেই বিক্রম ইনায়াকে ফ্ল্যাট গিফট করেছিল। নেহা ইনায়ার ফ্ল্যাটের ডকুমেন্টও পেশ করে যেগুলো বিক্রমের নামে ছিল। তো সব প্রমাণিত হয়ে যাওয়ায় জাজ বিক্রমকে ইনায়া মার্ডার কেসে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই সাথে টুইস্টেড বারের কেসটাকে আবারও রিইনভেস্টিগেশনের অর্ডার দেয়। আর এর মধ্য দিয়ে নেহার টানা 10টা কেস জেতা হয়ে যায়। সেই সাথে রাভির লাইফের প্রথম হারের মধ্য দিয়ে তার রেপুটেশনও ড্রপ করে। তবুও তার কিছুটা প্রশান্তি ছিল, কারণ সে নিজের মেয়ের কাছে হেরেছে। রাভি নেহাকে তার ল ফার্মের পার্টনার হতে বললে সে বাবার অফার রিজেক্ট করে, কারণ তার আর বাবার আইডিওলজি ভিন্ন। অবশ্য রাভিও মেয়ের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে শুভকামনা জানিয়ে চলে যায়। কেস শেষে সারিকা নেহার সাথে দেখা করতে আসে। তবে নেহা সারিকার ওপরে আপসেট ছিল, কারণ প্রতিশোধের নেশায় সেও আইন ভঙ্গ করেছে। তবুও নেহা সারিকাকে জাস্টিস পাইয়ে দিতে হেল্প করেছে, কারণ সে নিজের বাবার কাজের জন্য লজ্জিত ছিল। সারিকা ছলছলে চোখে নেহাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর এরপর থেকে নেহা স্বাধীনভাবে ল প্র্যাকটিস শুরু করে। সে অন্যদের মতো না, সে শুধুমাত্র মানুষকে জাস্টিস পাইয়ে দিতে লড়াই করত। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, সবার জন্য আইনকে সমান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একদিন এমন দিন আসবে যেদিন আইন সবার জন্য সমান। এই কথাটা শুধু বইয়ের পাতায় না, বরং বাস্তবেও প্রতিফলন ঘটবে। আর আমরা সেই দিনের অপেক্ষাতেই আছি। যাই হোক, সবাই ভালো থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করুন। তাহলে এমনিতেই ক্রাইম রেট কমে আসবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।